হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সাফারনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। এই সিজনের প্রতিটি পর্বে থাকবে ওপার বাংলার অনেক অজানা তথ্যের কাহিনী। গত রবিবারের ইতিহাসের ইতিকথা পর্বে আমি তুলে ধরেছিলাম স্বাধীনতা যুদ্ধের আগের পর্যায়ে অবধি বাংলাদেশ সৃষ্টির ইতিহাস। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন। আজকের পর্বে আমি তুলে ধরব ওপার বাংলার স্বাধীনতার ইতিহাস। আগের দুটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দুই বাংলা সহ প্রত্যেক শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন সাফারনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি অরিত্র। আজকের গল্প শুরু করার আগে গত পর্বের একটি বিশেষ মুহূর্ত আপনাদের সাথে আবারও না শেয়ার করলে হয়তো অনেকটাই বাকি থেকে যায়। এই সেই মুহূর্ত যার পটভূমি সৃষ্টি করেছিল নতুন দেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। সাল 1940। অল ইন্ডিয়া মুসলিম লীগের বার্ষিক সভায় লাহোর রেজলিউশনের খসড়া বানানোর মাধ্যমে একটি সম্পূর্ণ আলাদা মুসলিম রাজ্যের দাবি জানানো হয়। তাদের একটি ভয় ছিল, যদি তৎকালীন ভারতবর্ষ একটি সম্পূর্ণ দেশ হিসেবে চলতে থাকে তাহলে হয়তো মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু হয়ে যেতে পারে। বিভাজনের সময় ধর্মীয় রেখায় সীমানা আঁকার অর্থ ছিল মানুষের মধ্যে সামাজিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ককে উপেক্ষা করতে হবে। বৃহৎ রাজ্য, যাদের সাধারণ সংস্কৃতি ছিল, যারা একই ভাষায় কথা বলতো, তারাই কিন্তু বিভাজনে ভেঙে পড়েছিল। কারণ তারাই ধর্ম ব্যবহার করে মানুষকে বিভক্ত করতে চেয়েছিল। যার দুটি প্রধান উদাহরণ ছিল পাঞ্জাব ও বাংলা। পাঞ্জাবের কিছু অংশ পাকিস্তানে এবং বাকিটা ভারতে, সেইরূপভাবে বাংলায়ও একই হয়েছিল। তবে এর মানে এই নয় যে তাদের সংস্কৃতি পরিবর্তন হবে। তারা একই ভাষায় কথা বলতো এবং একই সংস্কৃতি ও ঐতিহ্য অনুসরণ করত। বাংলার যে মুসলমানরা পাকিস্তানের পক্ষে ছিল, তারা আশা করেছিল যে একটি নতুন মুসলিম দেশ হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি হবে। তারা পাকিস্তান সরকারের কাছ থেকে মৌলিক অধিকার আশা করেছিল। স্পষ্টতই যখন দেশভাগ হয়েছিল তখন বহু মানুষ ও পরিবারকে বাস্তুচ্যুত হতে হয়েছিল। একটি বৃহৎ আকারের অভিবাসন হয়েছিল, যেখানে অনেক মুসলিম পাকিস্তানে চলে যায় এবং অনেক হিন্দু পাকিস্তান থেকে ভারতে আসে। এই সময় তৎকালীন ভারতবর্ষ অনেক দাঙ্গার সাক্ষী। প্রচুর মানুষ, প্রায় 2 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত এই দাঙ্গায় প্রাণ হারান। এই দেশান্তরের সময় একদল মুসলিম ছিল যারা বিহারে বসবাস করত। বিহার পূর্ববঙ্গের কাছাকাছি হওয়ায় প্রচুর মুসলিম যারা বিহারে বসবাস করত তারা পূর্ব পাকিস্তানে স্থানান্তরিত হয়ে যায়। মুসলিম বিহারিদের কথা বিশেষভাবে উল্লেখ করা জরুরি, যেহেতু আজকের ইতিহাসের ইতিকথা পর্বের অন্তিম পর্বে গল্প শুরু এখান থেকেই, যাদেরকে বাংলাদেশ বিরোধী হিসেবে আখ্যা দেওয়া হয়। আপনারা শুনছেন ইতিহাসের ইতিকথার অন্তিম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। পূর্ব পাকিস্তানের বাঙালি এবং উর্দুভাষী বিহারিদের মধ্যে উত্তেজনা বাড়ছিল, কারণ বিহারের উর্দুভাষী জনগণের মধ্যে পাকিস্তানপন্থী মনোভাব সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছিল, যেহেতু প্রথম থেকেই এরা উর্দু বলতো এবং পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল। 1971 সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী হস্তক্ষেপ করার জন্য
এটিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করেছিল। পাকিস্তান সেনাবাহিনী তাদের অপারেশনের জন্য কিছু পাকিস্তানপন্থী বাঙালিকে নিয়োগ করেছিল। আরেকটি আকর্ষণীয় দিক ছিল, প্রতিটি পূর্ব পাকিস্তানি কিন্তু স্বাধীন একটি দেশের পক্ষে ছিল না। বিশেষ করে রাজনৈতিক একটি দল জামাতি ইসলামী প্রত্যেক নেতা ও সমর্থকরা আসলে পশ্চিম পাকিস্তান সরকারকে সমর্থন করতে শুরু করে। তারা পাকিস্তানি সেনাদের সাথে সংযোগ স্থাপন করে। সাল 1971, 10 থেকে 13 মার্চের মধ্যে পাকিস্তান আন্তর্জাতিক বিমানের সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয় এবং সমস্ত উড়ানগুলিকে অত্যন্ত দ্রুততার সাথে ঢাকায় পাঠানো হয় সরকারি যাত্রীদের সহযোগে। তাহলে এখন বড় প্রশ্ন হচ্ছে, কারা ছিল এই সরকারি যাত্রী? এই সরকারি যাত্রী আর কেউ নয়, তারা ছিল পাকিস্তানি সৈন্যদল, যারা বেসামরিক পোশাক পরে অভিযান চালায়। ইতিমধ্যে পূর্ব পাকিস্তানে বিক্ষোভকারীরা নিজেদের সংগঠিত করে নেয়। তারা স্বাধীন সেনাবাহিনী গঠন করে, যারা মুক্তিবাহিনী হিসেবে পরিচিত। এই মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা অপারেশন চালায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায়, যারা মুক্তিবাহিনীর প্রশিক্ষণকে আরও উন্নীত করে তোলে। জবাবে পশ্চিম পাকিস্তান শান্তি বাহিনী নামে একটি পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় শান্তি কমিটি গঠন করে। বিদ্রুপাত্মক এই নাম শান্তি বাহিনী সীমাহীন যুদ্ধাপরাধ শুরু করে, হাজার হাজার লোককে হত্যা করে, নারীদের প্রতি নৃশংসভাবে অত্যাচার করা হয় এবং যারা বুদ্ধিদীপ্ত অর্থাৎ শিক্ষক ও সামাজিক কর্মী তাদেরকে লক্ষ্য করে হত্যা করা হয়। এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানে আইন কানুন সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল। বাঙালিরা পশ্চিম পাকিস্তান থেকে আসা সমস্ত নির্দেশকে মানতে অস্বীকার করে। সাল 25শে মার্চ 1971, পশ্চিম পাকিস্তান সরকার ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো একটি জঘন্য গণহত্যার পরিকল্পনা করে, নাম অপারেশন সার্চলাইট, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতার দাবিতে লড়াই করা জনগণকে লক্ষ্য করে হত্যা করা। 25শে মার্চের রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী হাজার হাজার সৈন্যরা ঢাকায় প্রবেশ করে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই গ্রেপ্তারের কিছুক্ষণ আগেই শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, তারা আর পাকিস্তানের অংশ নয়, তারা বাংলাদেশ। এই ঘোষণাটি একটি ট্রান্সমিটারের মাধ্যমে করা হয়েছিল, তাই এটি প্রেরণের জন্য কিছু সময় নেয় ও মধ্যরাত পেরিয়ে যায়। তাই আজও বাংলাদেশে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। 27শে মার্চ 1971 মেজর জিয়াউর রহমান জনসাধারণের কাছে এই ঘোষণা পাঠ করেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন। এখানে কিন্তু শেষ নয়। একই রাত্রে অর্থাৎ 25শে মার্চ 1971 ঢাকায় দুটি ছাত্রাবাসে হামলা হয় এবং একই রাত্রে পাকিস্তানের সৈন্যদল 7,000-এরও বেশি ছাত্রদের নির্বিচারে হত্যা করে। এই অপারেশন সার্চলাইটে 30,000-এরও বেশি বাঙালিকে হত্যা করা হয় এক সপ্তাহের মধ্যে। অর্ধেকের বেশি মানুষ ঢাকা শহর ছেড়ে পালিয়ে যান। পাকিস্তানের বাংলাদেশের প্রতি সেই নৃশংসতার পরিচয় আমরা জাহানারা ইমামের 71-এর দিনগুলি বইতে বিস্তারিতভাবে পাই। সেই ভয়ানক হিংসাত্মক গণহত্যা যা আজও মনে পড়লে সমগ্র বিশ্ব শিউরে ওঠে। এই সময় সব বিদেশি সাংবাদিকদের বহিষ্কার করা হয় এবং বেতার কেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়া হয়
যাতে এই হিংসাত্মক ঘটনা বিশ্ববাসীর কাছে না পৌঁছতে পারে। তবে এই পরিস্থিতিতে সামরিক নিযুক্ত পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস যুক্তরাজ্যে পালিয়ে যান এবং 13ই জুন 1971 তিনি সানডে টাইমসে একটি নিবন্ধ প্রকাশ করেন, যাতে তিনি প্রত্যক্ষ করা গণহত্যা বর্ণনা করেন। আর এই নিবন্ধের মাধ্যমে বিশ্ব জানল বাংলাদেশে হওয়া এই অপারেশন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই নিবন্ধটি পড়েন এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে অগ্রসর হন। এই ঘটনার পর আওয়ামী লীগের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা তাদের নিরাপত্তার জন্য ভারতে পালিয়ে যান। কলকাতায় নির্বাসনে থাকাকালীন 10ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এই 1971-এর শরতের সময় 10 মিলিয়নেরও বেশি উদ্বাস্তু বর্ডার পার করে ভারতবর্ষে প্রবেশ করে। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাবেন ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে যুদ্ধে যোগ দিয়ে ওই মানুষগুলোকে রক্ষা করার। কিন্তু তার ক্ষেত্রে মনে হয় সেই মানুষগুলোকে সাহায্যের চেয়ে তাদেরকে যদি যুদ্ধে যোগ দিয়ে রক্ষা করা যায় তা অনেকটাই সম্ভবপর হবে। সাল 1971, 28 এপ্রিল ইন্দিরা গান্ধী জেনারেল শ্যাম মানেকশকে নির্দেশ দেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে এবং পূর্ব পাকিস্তানে প্রবেশ করতে। জেনারেল মানেকশ প্রথমে প্রস্তুত না হলেও পরে তিনি মুক্তিবাহিনীকে যুদ্ধের কলাকৌশল ও শিক্ষা দেওয়ার সাথে সাথে তিনি প্রস্তুত হয়ে যান। জুলাই 1971 আস্তে আস্তে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসেবে ডাকতে শুরু করেন। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানের মধ্যে কোনো সরাসরি দ্বন্দ্ব না থাকলেও 3রা ডিসেম্বর 1971-এর সময় পাকিস্তানের দ্বারা অপারেশন চেঙ্গিস-খা শুরু হলে ভারতীয় বিমান ঘাঁটিগুলিতে তুমুল গোলাবর্ষণ শুরু হয়। পাকিস্তানের একটাই ভয় ছিল ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার জন্য সাহায্য করতে পারে, তাই তারা ভারতকে আক্রমণ করতে প্রস্তুত হয়। কিন্তু পাকিস্তানের এই পরিকল্পনা কাজ করে না ভারতীয় সেনাবাহিনীদের কৌশল, শক্তি ও লড়াইয়ের কাছে। ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করলে পাকিস্তান ইউনাইটেড নেশনের কাছে আবেদন জানায় ভারতীয় সেনাবাহিনীদের সিজফায়ার করার জন্য। সাল 1971, 4 ডিসেম্বর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের দীর্ঘক্ষণ আলোচনা চলতে থাকে এই বিষয়ে। ইউকে পাকিস্তানের পক্ষে গেলে সোভিয়েত ইউনিয়ন এই রেজলিউশনকে 2 বার নাকচ করে এবং পরবর্তীকালে ইউকে এবং ফ্রান্সের পাকিস্তানের বিরুদ্ধে যায়। সাল 1971, 6 ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সেই দিনই ভারত ও বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। 12ই ডিসেম্বর আস্তে আস্তে ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ফরেন মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো তড়িঘড়ি করে নিউ ইয়র্কে যান যুদ্ধের বিষয়ে আমেরিকার সাথে বৈঠক করতে এবং ভারতের জন্য সিজফায়ার কেসকে শুরু করতে। তবে 4 দিন সময় লাগে এই প্রস্তাবকে চূড়ান্ত করতে। ততক্ষণে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী সামনে প্রায় বশ্যতা স্বীকার করার পরিস্থিতি তৈরি হয় এবং যুদ্ধ শেষ হয়। 16ই ডিসেম্বর ভারতীয় সেনা ঢাকা শহর সম্পূর্ণভাবে ঘিরে ফেলে এবং 30 মিনিটের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি সাথে সাথে আত্মসমর্পণ করে।
সম্পূর্ণভাবে বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের সরকার ভেঙে পড়ে। এই দিনই 16ই ডিসেম্বর একটি আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল স্বাক্ষরিত হয়। 93,000-এরও বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে ভারতীয় সেনা ও বাংলাদেশি মুক্তিবাহিনীর সামনে, যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ আত্মসমর্পণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। তার ঠিক পরের বছর অর্থাৎ 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। এই চুক্তি অনুসারে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় একটা স্বাধীন দেশ হিসেবে এবং এর পরিবর্তে পাকিস্তানি 93,000 সেনাকে ভারতীয় সেনাবাহিনী 5 মাসের মধ্যে ছেড়ে দেওয়ার কথা এবং 13,000 স্কোয়ার ফিট জমি যা ভারতীয় সেনা অধিকার করে রেখেছিল ওটাও ফেরত দেবে জানানো হয়। আর এভাবেই জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। 1972-এ পাকিস্তানের তারা স্বীকৃতি দেওয়ার পর 1974 সালে বাংলাদেশকে ইউনাইটেড নেশনস স্বীকৃতি দেয় এক স্বাধীন দেশ হিসেবে। সিমলা চুক্তির স্বাক্ষর অনুসারে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় কারাবাস থেকে এবং তিনি একজন নায়কের মতো ঢাকায় ফিরে আসেন। 1973-এ বাংলাদেশের নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়লাভ করেন। আওয়ামী লীগ ফিরে আসে তার ক্ষমতা নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত এই গল্পের শুভ সমাপ্তি হয়নি। এতদিন ধরে পাকিস্তানে যেভাবে সামরিক একনায়কতন্ত্রের সমস্যা ছিল, সেইভাবে বাংলাদেশকেও কিছুটা এই সমস্যায় আসতে হয়। শেখ মুজিবুর রহমান একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, যিনি জামাতি ইসলামকে নিষিদ্ধ করার সাথে সাথে আরও সমস্ত রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করত তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু 15ই আগস্ট 1975 ঢাকার ধানমন্ডির বাড়িতে মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাঁর 2 কন্যা জার্মানিতে থাকায় বেঁচে যান এই হত্যালীলা থেকে। 1975-এ জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় ফিরে এসে নিষিদ্ধ জামাতি ইসলামকে সর্বপ্রথম মুক্ত করেন এবং বাংলাদেশেও একটা সামরিক একনায়কতন্ত্র শুরু হয়। আর তার পরবর্তী অনেকটা সময় ধরে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে একটা সামরিক একনায়কতন্ত্র বিরাজ করতে থাকে। সাল 2009 মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং আজও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন। বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতাসীন দল। আজ এটুকুই। এই সম্পূর্ণ গল্পে কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আমি ওপার বাংলার স্বাধীনতার ইতিহাস সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন সফরনামা ইউর ট্রাভেল গাইড বাংলাদেশ সিরিজের 3য় পর্ব, ইতিহাসের ইতিকথার অন্তিম পর্যায়। সাথে রয়েছিলাম আমি অরিত্র। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই পর্বকে রেটিং দিতে ভুলবেন না। আমার এই পডকাস্টটিকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী রবিবার নতুন কোনো অজানা তথ্যের সাথে। থাকবে একে একে 64টি জেলার কাহিনী। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।